আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য অংশীদারি ব্যবসা হিসাব তৃতীয় অধ্যায় থেকে আজ আমি বিএমটি বোর্ড 2024 সালের 2 নং প্রশ্নটি সমাধান করব। অংশীদারি ব্যবসা হিসাব থেকে তোমরা মনে রাখবা, অংশীদারি ব্যবসা হিসাব থেকে তোমাদের দুইটা অঙ্ক খ বিভাগে এসে থাকে। তুমি যদি মনে করো অংশীদারি ব্যবসা হিসাবটা ভালো বুঝো বা ভালো পারো, তাহলে এখান থেকে তোমরা দুইটা অঙ্ক আনসার করতে পারবা। কারণ তোমাদের 5টা অঙ্ক আসবে প্রশ্নেতে, বলবে যে কোনো 3টা অঙ্ক আনসার করার জন্য খ বিভাগে। তাহলে এক একটা প্রশ্নতে তোমাদের মার্ক হচ্ছে 7 করে, 7 দোকানে কত 14। তুমি যদি অন্য অধ্যায়গুলো কম পারো, এটা ভালো পারো, তবে এটা একটু ভালো করে করো, এখান থেকে তোমরা কি করতে পারবে, দুইটা অঙ্ক আনসার করতে পারবে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি, ডাকটা ভালো করে বুঝি। এখানে দেখো এই যে ডাকটা দেওয়া আছে, আর আমাদের করণীয় বলছে কি কি। দেখো, লাভ লোকসান আবন্টন হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করার জন্য প্রথমে আমরা লাভ লোকসান আবন্টন হিসাবটা প্রস্তুত করে নিব। দেখো, লাভ লোকসান আবন্টনে করতে হবে বিবরণ দুটো টাকার পর। আমরা এটা আধুনিক পদ্ধতিতে করে নিচ্ছি। এইভাবে করলে তোমাদের সময়টা অনেক বেশি বাঁচবে। আর আরেকটা নিয়ম আছে, এখান দিয়ে আমাদের বিবরণ গুলো লিখে, আর এই দিক দিয়ে 2টা টাকার পর, আবার এই দিক দিয়ে বিবরণ লিখে, এই দিক দিয়ে 2টা টাকার পর, এই দিক দিয়ে ডেবিট লিখে, এই দিক দিয়ে ক্রেডিট লিখে। এইভাবে করলে তোমাদের সময়টা অনেক বেশি লাগবে। এই কারণে এভাবে করে নিবা, তোমাদের সময়টা অনেক বেশি বাঁচবে। তাহলে দেখো, প্রথমে যে আমাদের যে কাজগুলা করতে হবে, প্রথমে আয়ের কাজগুলা করতে হবে। আয় কোনগুলা? আয় আয় হচ্ছে নিট লাভ, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, ও- বকেয়া যদি কোনো বকেয়া যদি কোনো আয় থাকে, মানে বকেয়া আয়, তারপর অগ্রিম খরচগুলো যদি থাকে, তাহলে আমরা এখানে লিখবো। আর এইগুলা শেষ হলে তারপর আমরা বাকি স্টেপটা পরে বলবো। আমরা এই বইয়ের ডাক্তার থেকে এক একটা করে আমি বুঝে বুঝে বোর্ডে লিখে লিখে বোঝাবো। দেখো, এখানে প্রথমে আমাদের টার্গেট হবে, আমরা প্রথমে খুঁজবো আমাদের নিট মুনাফাটা কোথায় দেওয়া আছে। এই যে এখানে দেখো, উপরোক্ত সমন্বয় সাধন করার পূর্বে 2020 সালে 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে কারবারে লাভ হচ্ছে 10,000 টাকা উপনীত হলো। এটা হচ্ছে নিট মুনাফা বা নিট লাভ। এটা আমরা লিখবো। এখানে দেখো আমি লিখে রেখেছি। দেখো, নিট লাভ বা নিট মুনাফা তুমি যেটা লেখো, এখানে সরাসরি নিট লাভের টাকাটা 10,000 টাকা 2 নম্বর ঘরে গিয়ে বসিয়ে দিব। তারপর আমরা দেখব উত্তোলনের সুদ আছে কিনা। এখানে দেখো, এখানে স্পষ্ট করে বলে দিয়েছে। দেখো, উত্তোলনের উপর যথাক্রমে এই যে 96 টাকা এই জায়গায় তুমি 95 টাকা ধরবে এবং 25 টাকা সুদ ধার্য করা হলো। এটা কিসের? এই যে উত্তোলনের উপর যথাক্রমে যেহেতু সুদ আছে, আমরা সুদটা লিখে নিব। যদি সুদটা দেওয়া না থাকতো, তাহলে এই যে পার্সেন্ট দেওয়া আছে মূলধন উত্তোলনের উপর, এখান থেকে আমরা ধরে নিতাম। যেটা আছে তাহলে আমরা এখানে লিখবো উত্তোলনের সুদ। উত্তোলনের সুদটা কার কার? মিস্টার ওয়াইস আর মিস্টার পুলিশ। এখানে দুইজন অংশীদার আছে, দুইজনের সুদটা আমরা ধরে নিব। এখানে লিখবো মিস্টার ওয়াইস। মিস্টার ওয়াইস হচ্ছে 95 টাকা। তারপরে মিস্টার পুলিশ হচ্ছে 25 টাকা। তারপর আমরা এই দুইটা টাকা যোগ করে এখানে লিখে নিব। 95 সাথে যদি 25 যোগ করি, তাহলে আমাদের টাকাটা হবে 120 টাকা। তারপরে আমরা পার্থক্যের মধ্যে দেখো, তারপর আমরা দেখব পণ্য উত্তোলন আছে কিনা, অথবা বকেয়া আয়গুলো আছে কিনা। এখানে আর কোনো কিছু নাই, তাহলে এইগুলো আমরা যোগ করে নিচে নামিয়ে নিব। দেখো, এখন আমরা এই টাকা দুটা যোগ করে নিচে নামাবো। এই যে এখানে যোগটা করে নিব। 10,000 সাথে যদি 120 যোগ করি, তাহলে 10,120 টাকা। এই যে আমরা এটা লিখে নিলাম। তারপরে দেখো, আমাদের আয়ের কাজ শেষ। এখন আমাদের করতে হবে ব্যয়ের কাজগুলা। আর ব্যয়ের কাজগুলোর মধ্যে প্রথমে আমাদের লিখতে হয়, দেখো কোনগুলা লিখতে হবে, একটু ভালো করে মনোযোগ সহকারে শোনো। মূলধনের সুদ, অতিরিক্ত মূলধনের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ, এইগুলো আমাদের লিখতে হয়। আর ঋণের সুদ। তাহলে দেখবো আমরা পশ্চাতে কি কি আছে, সবগুলোর উপর ভিত্তি করে আমরা এক একটা করে বুঝে বুঝে লিখবো। দেখো, এখানে প্রথম আমরা ডাকটার মধ্যে পরে দেখবো উত্তোলনের মূলধনের সুদ আছে কিনা। এই যে দেখো, মূলধন উত্তোলনের উপর বার্ষিক 5% সুদ ধার্য করতে হবে। তাহলে মূলধনের সুদ ধরতে হবে, কারণ আমরা উত্তোলনটা প্রথমে করে ফেলেছি। মূলধন দেখো কত আছে, 25,000 টাকা আছে আর 20,000। প্রথম টাকাটা হচ্ছে মিস্টার ওয়াইসের 25,000 আর মিস্টার পুলিশের আছে 20,000। তারপরে দেখো, এখানে আরেকটু কাজ আছে। দেখো, 2020 সালের 30শে জুন তারিখে মিস্টার পুলিশ আরো 10,000 টাকা অতিরিক্ত মূলধন স্বরূপ কারবারে বিনিয়োগ করলেন। তাহলে এটারও আমাদের সুদ ধরতে হবে। তাহলে চলো আমরা এটা প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে দেখাই। দেখো, এখানে
মিস্টার ওয়াইস এর মূলধন হচ্ছে 25,000 টাকা। তারপরে মিস্টার পুলিশ এর মূলধন হচ্ছে 20,000 টাকা। তারপর আবার কিন্তু মিস্টার পুলিশ পুলিশ 30শে জুন টাকা আনছে অতিরিক্ত মূলধন স্বরূপ 10,000 টাকা। এই তাহলে এখানে লক্ষ্য করো আমাদের মূলধনের সুদটা কিভাবে বের করতে পারে। মূলধনের সুদের উপর বলছে 5% ধরার জন্য, মূলধনের উপর বলছে 5% ধরার জন্য। দেখো মিস্টার ওয়াইসের মূলধন কত? 25,000। 25,000কে আমরা 5% দিব, গুণ 5%। যদি আমরা 5% দেই, যে টাকাটা পাবো আমরা এখানে লিখবো, এটা অবশ্যই ক্যালকুলেটর করে নিবা। আমরা যদি 25,000 গুণ 5% দেই, তাহলে আমরা পাবো 1250 টাকা। যেখানে আমরা পাই 1250 টাকা। তারপর এটা হচ্ছে এইটা মিস্টার ওয়াইজেরটা। এখন আমরা মিস্টার পুলিশেরটা বের করবো। মিস্টার পুলিশেরটা হচ্ছে দেখো 20,000 গুণ 5%। 5% দিলে আমরা কত পাবো? 1000 টাকা পাবো। 5% দিলে আমরা পাবো 1000। এটার সাথে আরো যোগ হবে কত? মিস্টার পুলিশ আরো 30শে জুন তারিখে কত? 10,000 টাকা অতিরিক্ত মূলধন আছে। তোমরা মনে রাখবা, যদি 30শে জুন আনে, 30শে জুন বাদ দিয়ে পরের মাসগুলো হিসাবে, জুনের পরে কি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে 6 মাসে আমাদের এটা 6 মাসে সুদ ধরতে হবে। এটা 6 মাসে সুদটা কিভাবে ধরবো দেখো, আমাদের 10,000 গুণ 5% ধরতে হবে প্রথমে। 10,000কে আমরা 5% দিলে কত পাবো? 10,000 গুণ 5 শিফট % দিলে আমরা পাই 500 টাকা। এটার উপরে 6 মাসে ধরতে হবে। তাহলে এই যে টাকাটা আছে, এটা কিন্তু 1 বছরের টাকা। 1 বছরকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি আর 6 দিয়ে গুণ করি, তাহলে আমরা 6 মাসে টাকাটা পেয়ে যাব। 500 ভাগ 12 গুণ 6, 6 দিয়ে গুণ করলে আমরা 250 টাকা পাবো। এখন দেখো, এই যে মিস্টার ওয়াইস পাইছে কত? মিস্টার ওয়াইস পাইছে মূলধনের সুদের উপর 1250 টাকা। মিস্টার পুলিশ অতিরিক্ত মূলধন সহ সুদটা পাইছে কত? 1250 টাকা। এটা আমরা দুইটার ঘরে আলাদা আলাদা লিখে নিব। প্রথমে আমরা লিখে নিব, দেখো মূলধনের সুদ এখানে দিব বাদ লিখে আমরা লিখবো মূলধনের সুদ। এই যে মূলধনের সুদের মধ্যে দেখো কার প্রথমে কে পাইছে? মিস্টার ওয়াইস। কত? 1250 টাকা। আমরা লিখবো মিস্টার ওয়াইস পাইছে কত? এই যে 1250 টাকা। এখানে লিখে নিব প্রথম করে 1250 টাকা। তারপরে মিস্টার পুলিশে পাইছে দেখো অতিরিক্ত মূলধন সহ, এটা যোগ করলে হবে এটাও 1250। এখন আমরা এই দুইটা যোগ করে এখানে লিখবো। হ্যাঁ, এখানে যদি আমরা 1200, 2400, 2500, এখানে হয় 2500। এটা অবশ্য ব্র্যাকেট দিয়ে লিখবা, এটা খুব মনে রাখবা, কারণ এই টাকা আয়ের টাকা থেকে ব্যয়গুলা কি হবে? বিয়োগ হবে। তারপরে আমরা দেখবো বেতন আছে কিনা। দেখো আমরা মূলধনের সুদটা লিখে নিছি। তারপরে আমরা দেখবো বেতন আছে কিনা, কমিশন আছে কিনা, তারপরে আমরা দেখবো ঋণ আছে কিনা। তাহলে ঋণের সুদগুলো লিখবো। দেখো আমরা এই যে মূলধনের সুদটা লিখে নিলাম। তারপরে এখানে দেখো মিস্টার ওয়াইস কারবার হতে মাসিক 200 টাকা করে বেতন পাবে। যেহেতু একজনের বেতন পাবে, একজনের নাম উল্লেখ আছে, এটা মাসিক বলে 12 দিয়ে গুণ করে অবশ্য বাৎসরিক বানায় তারপর লিখতে হবে। এটা কে পাবে? মিস্টার ওয়াইস। তাহলে আমরা এখানে লিখে দিব বাদ, এখানে লিখবো বাদ বেতন। বেতনটা কার? মিস্টার ওয়াইস। তাহলে দেখো বেতনটা আমরা কত লিখবো। এখানে আমরা যেহেতু একটা বেতন, তাহলে আমরা এখানে লিখবো, দেখো বেতনের টাকাটা হচ্ছে 200, মাসিক হচ্ছে 200 করে পা। তাহলে এবার 12 মাসে কত পাবে? 2400। তাহলে বেতনটা পাবে 2400। এই ঘরে যেহেতু একটা বেতন, এই ঘরে না লিখে আমরা এই ঘরে লিখে দিব 2400। এই 2400 আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো। তোমরা মনে রাখবা 2400 কি করতে হবে? ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তারপর আমরা দেখব এখানে বেতনের পরে ঋণ আছে কিনা। এই ডাকের মধ্যে কোনো ঋণ নাই। তারপরে আমরা দেখব কমিশন আছে কিনা। এই ডাকের মধ্যে কোনো কমিশন নাই। তাহলে আমরা কি করব? এগুলো বাদ দিব। বাদ দেওয়ার পর আমরা মুনাফার অংশটা করে নিব। এখন আমরা এই যে এখানে একটা টান দিব।
এই যে এই টাকার থেকে এই টাকাগুলো আমরা বিয়োগ করবো, বিয়োগ করে এখানে লিখবো, এটা হবে মুনাফার অংশ। দেখো এই যে 10,120 টাকা থেকে আমরা এইগুলা বিয়োগ করব। আমরা প্রথমে লিখবো 10,120 বিয়োগ 2500 বিয়োগ তারপরে লিখবো 2400। আমরা 2400 লিখে তাহলে আমরা পাই 5,220 টাকা। এখানে আমরা লিখবো 5,220 টাকা। এই যে আমরা এটা লিখলাম, এটা লেখার পর তুমি দুই ভাবে করতে পারবা, এটাকে এখানে ক্লোজ করে দিতে পারবা, এই যে এইটাকে সরাসরি এখানে ক্লোজ করে দিতে পারবা, দুইটা টান দিলে এটা ক্লোজ হয়ে যাবে। এখানে আমরা লিখে নিব মুনাফার অংশ। মুনাফাটা কে কে পাবে দেখো, দুইজন অংশীদার, একটা হচ্ছে মিস্টার ওয়াইস, আরেকজন হচ্ছে মিস্টার পুলিশ। আমরা এখানে লিখবো মিস্টার, প্রথমে লিখবো মিস্টার ওয়াইস, তারপরে লিখবো মিস্টার পুলিশ। এখন দেখো এই যে মুনাফার অংশটা, এই অংশটাকে আমরা বন্টন করে দেখাতে হবে। এখানে লক্ষ্য করো কি বলছে, আমাদের মিস্টার পুলিশ মিস্টার ওয়াইসকে এ মর্মে প্রত্যাবুদ্ধি দিয়েছে যে মিস্টার ওয়াইস তার বেতন ও মূলধনের সুদ ছাড়া কমপক্ষে 4,000 টাকা পাবে। কত টাকা পাবে মিস্টার ওয়াইস? 4,000 টাকা। তাহলে পুলিশ অবশ্যই মিস্টার ওয়াইসকে 4,000 টাকা দিবে। যদি মিস্টার ওয়াইসের 4,000 টাকা নাও হয় তারপরে 4,000 টাকা দিতে হবে, এটা বাধ্যতামূলক। আর যদি তার চাইতে বেশি হয়ে যায় তাহলে আর দিতে হবে না, এই কথাটা তোমরা মনে রাখবা। তাহলে এখানে দেখো আমরা মুনাফার অংশটা কত আছে, 5,220। মুনাফার অংশটা আমাদের টোটাল আছে, মুনাফার অংশ আমাদের আছে 5,220 টাকা। এর মধ্যে একজন হচ্ছে মিস্টার ওয়াইস, আরেকজন হচ্ছে মিস্টার পুলিশ। একজন নিবে 3/2 অংশ, আরেকজন হচ্ছে 3/1 অংশ। প্রথম যে নামটা মিস্টার ওয়াইস নিবে 3/2 অংশ এবং মিস্টার পুলিশ নিবে 3/1 অংশ। এটা তোমাদের পাঠ্য বই দেওয়া আছে ডাকের মধ্যে, তোমরা ডাকটা লক্ষ্য করো। এই যে দেখো, একজন নিবে, প্রথম জন কে? মিস্টার ওয়াইস নিবে 3/2 অংশ, আর 3/1 অংশ নিবে মিস্টার পুলিশ। কিন্তু এখানে নিশ্চয়তা কারে দিছে? মিস্টার পুলিশ মিস্টার ওয়াইস কে নিশ্চয়তা দিছে। ওয়াইস এর কমপক্ষে সবকিছু বাদ দেওয়ার পর কত থাকবে? 4,000 টাকাই পেতে হবে। এর কমে পেলে ভরে দিতে হবে, আর যদি বেশি পাও তাহলে আর ভরে দিতে হয় না। তাহলে দেখো এটা কিভাবে আমরা বের করব। এখন দেখো এই যে টাকাটাকে আমরা 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করবো, আবার 3 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করবো। এই যে 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে প্রথম ঘরে বসাবো, আবার 3 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করে দ্বিতীয় ঘরে বসাবো। যে আমরা কি করব, 5,220 ভাগ হচ্ছে 3, যে ফলটা পাই এটার সাথে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে পাই 3,480। এই যে 3,480। আর এখানে টাকাটা হবে, যে এই টাকাটাকে কি করতে হবে আমাদের, 5,220 টাকাকে 3 দ্বারা ভাগ করতে হবে। 5,220 ভাগ 3 দ্বারা ভাগ করে 1 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে আমরা পাবো 1,740 টাকা। এখন তোমরা ডাকটা একটু লক্ষ্য করো, যেহেতু আমাদের নিশ্চয়তা দিছে মিস্টার পুলিশ মিস্টার ওয়াইসকে তার বেতন ও মূলধন ছাড়া কমপক্ষে 4,000 টাকা হতে হবে। মিস্টার পুলিশ কিন্তু ওয়াইসকে বলছে। মিস্টার ওয়াইজের আছে কত? মিস্টার ওয়াইজের আছে 3,480 টাকা। আমাদের বলে দিছে পশ্চাতে 4,000 টাকা তার হতেই হবে। যেহেতু এখানে 4,000 টাকা তার নাই, তাহলে বাকি টাকাটা যে পুলিশে ভরে দিবে। কত ভরে দিবে দেখো, 520 টাকা। এটার সাথে 520 টাকা যোগ হবে, আর এখান থেকে 520 টাকা বিয়োগ হবে। যেহেতু প্রতিশ্রুতির অঙ্ক, তোমরা মনে রাখো, প্রতিশ্রুতির অঙ্ক যদি যাকে প্রতিশ্রুতি দেয় যদি কম শর্ট করে, তাহলে মনে রাখতে হবে যে প্রতিশ্রুতি দিবে তার কাছে বইটা দিতে হয়। আর এই কারণে আমরা কি করছি, এই যে পুলিশের প্রতিশ্রুতি দিচ্ছে ওয়াইসকে, এই কারণে পুলিশের কাছ থেকে 520 টাকা বিয়োগ হবে, আর এই মিস্টার ওয়াইসের সাথে 520 টাকা যোগ হবে। যোগ হইলে আমরা কত পাবো, মিস্টার ওয়াইসের টাকাটা পাইবো আমরা 4,000 টাকা। আর বাকি টাকাটা এখানে যদি আমরা 520 টাকা বিয়োগ করে দেই, 520 টাকা বিয়োগ করে, তাহলে ফলটা হবে 1220 টাকা। এই যে এখানে লিখবো 1220 টাকা। এখন এই দুইটা আমরা যোগ করলে আমাদের টাকাটা কত হবে, 5,220 টাকা। এটা আমরা ক্লোজ করে দিব, তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে। তাহলে এই কথাটা তোমরা মনে রাখবে, এটাকে তোমরা এভাবে ক্লোজ করে দেখাতে পারবা।
এটাকে তোমরা এভাবে ক্লোজ করে দেখাতে পারবে, অথবা অথবা তোমরা এখানে শূন্য দেখাইতে পারবা। শূন্যটা কিভাবে দেখাবে দেখো, এটা থেকে এইগুলা বিয়োগ করবা আর এটাকে ক্লোজ করা যাবে না। এই যে এখানে একটা টান দিবে, এটা ক্লোজ করা যাবে না। পরে এই টাকাটা যা পাইছি আমাদের পরে যে অংশ, এই মুনাফার অংশটা যদি তাই পাই, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে আমাদের ফলটা কি হবে, শূন্য হবে। এইভাবে দেখাইতে পারবা, তুমি যেভাবে দেখাও তোমার হবে। কিন্তু তোমার মূল টার্গেট কি, এই কথাটা মনে রাখো। মূল টার্গেট হয়েছে এখানে কত পাইছি আমরা, এখানে দেখো এখানে আমরা পাইছি, আমাদের আনসার কিন্তু হয়ে গেছে। এখন বোঝানোর জন্য আমরা এই কাজটা করতেছি। দেখো এখানে আমরা কত পাইছি, লাভের অংশটা পাইছি দেখো 10,120 টাকা। এই সবগুলা খরচ মিলায়া, মুনাফার অংশ সহ সবগুলা খরচ মিলায় যদি তোমাদের 10,120 টাকা হয়, তাহলে মনে রাখবা তোমার অঙ্কটা ঠিক আছে। যেমন 2500 যোগ করবা, 2400 যোগ করবা, যে টাকাটা হবে এই টাকাটার সাথে এই মুনাফার অংশটা যোগ করে দিবা। যোগ করার পর যদি দেখো এটার সাথে হবিকল মিলে গেছে, তাহলে মনে রাখবা তোমার অঙ্কটা সঠিক। আর যদি না মিলে, তাহলে মনে রাখবা তোমার অঙ্কটা ভুল। আশা করি তোমরা লাভ লোকসান আর বন্টন হিসাবটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা অংশীদারদের মূলধন হিসাবটা প্রস্তুত করে নিব। তাহলে চলো অংশীদারদের মূলধন হিসাবটা প্রস্তুত করে নেই। অংশীদারদের মূলধন হিসাবটা প্রস্তুত করতে গেলে আমাদের দেখো ঘরটা কিরকম হবে, আধুনিক নিয়মে করলে প্রথমে হচ্ছে তারিখ, তারপরে বিবরণ, পরে জয়জন অংশীদার, কয়টা নাম লিখতে হবে। এইটি কিন্তু টাকার ঘর। এভাবে করলে কিন্তু তোমাদের সময়টা অনেক অনেক বেশি বাঁচবে। তাহলে তোমরা ফুল আনসার করতে পারো, আর না হলে কিন্তু ফুল আনসার করাটা তোমার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা কি করব, সালটা লিখবো। সালটা লিখে প্রথমে আমাদের কাজ হচ্ছে মূলধন হিসাব করতে গেলে প্রথমে আমরা মূলধনে টাকাটা বসাবো। দেখো প্রথমে আমরা সালটা লিখবো। সালটা লিখে আমরা জানুয়ারির 1 তারিখে দেওয়া আছে মূলধন। এই যে এখানে দেখো আমরা একটা একটা ভেঙে ভেঙে দেখাবো। দেখো 2020 সালে 1 জানুয়ারি তারিখে অংশীদারদের মূলধন ছিল কত, 25,000 টাকা আর 20,000 টাকা। 1 জানুয়ারি তারিখে যেহেতু, এখানে এটা ব্যালেন্স বিডি তে লিখতে হবে। এখানে আমরা লিখবো ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি দিয়ে কত কত আনছে। একজন আনছে তোমার 25,000 টাকা, আরেকজনে আনছে 20,000 টাকা। তারপর 30শে জুন, জুনের 30 তারিখে অতিরিক্ত মূলধন আনছে। দেখো জুনের 30 তারিখে কে অতিরিক্ত মূলধনটা আনছে, এখানে ভালো করে লক্ষ্য করো। জুনের 30 তারিখে এখানে দেখো পুলিশ 10,000 টাকা অতিরিক্ত মূলধন আছে। এখানে লিখতে হবে নগদান হিসাব। অতিরিক্ত মূলধন আনলে এটা নাম দিতে হয় নগদান হিসাব। এই কথাটা মনে রাখবা, নগদান হিসাব। হিসাব লিখে কে আনছে, অতিরিক্ত মূলধনটা আনছে যে মিস্টার পুলিশ। পুলিশে করে 10,000 টাকা বসবে, যেহেতু পুলিশ আনছে। এই যে পুলিশে করে 10,000 টাকা আমরা বসালাম। তারপর এই যে এখানে আমরা যে কাজগুলা করছি, এই কাজগুলো, এই যে দেখো আমরা ভাগ দিয়ে যে কাজগুলা করছি, এইগুলা সব এখানে আসবে প্রথমে। তারপরে এগুলা কাজ শেষ হলে পরে আমরা এই যে এখান থেকে বাকিগুলা কাজ করব। তাহলে দেখো যেগুলো আমরা বাদ দিয়ে কাজ করি, যে বাদ দিয়ে মূলধনের সুদ, তারপরে বাদ দিয়ে বেতন, তারপরে যে মুনাফার অংশটাও কি করতে হবে, এখানে লিখতে হবে। তাহলে প্রথমে আমরা লিখবো ডিসেম্বর 31। এইগুলো লিখলে মনে রাখবো ডিসেম্বর 31 দিয়ে লিখতে হবে, যেহেতু এটা লাভ লোকসান আবন্টনতে পাইতেছি, এই কারণে 31 তারিখ দিয়ে লিখবে। প্রথমে লিখবে মূলধনের সুদ, মূলধনের সুদ। মূলধনের সুদটা কত কত, মিস্টার ওয়াইজ আনছে 1250, এখানে লিখবো 1250। তারপরে মিস্টার পুলিশ আনছে কত, 1250, এই যে এখানে লিখবো 1250 অতিরিক্ত মূলধনের সুদ সহ। তারপরে দেখো বাদ আছে বেতন, এখানে লিখবো বেতন। বেতন কত, দেখো বেতন আছে 2400 টাকা। কার বেতন, এখানে বেতন রয়েছে মিস্টার ওয়াইজের। ওয়াইজের ঘরে বসাবো কত, 2400 টাকা। এই যে এখানে লিখবো 2400, এখানে বেতন নাই। বেতনের পরে দেখো মুনাফার অংশটা, মিস্টার ওয়াইজের 4,000 টাকা আর মিস্টার পুলিশের 1220 টাকা। এখানে লিখবো মুনাফার অংশ। মুনাফার অংশ লিখে দেখো মিস্টার ওয়াইজ হচ্ছে 4,000 টাকা, মিস্টার ওয়াইজের ঘরে বসবে 4,000 টাকা। তারপরে মিস্টার পুলিশের ঘরে বসবে কত, 1220 টাকা। তোমরা মনে রাখবে এই অঙ্কটা করতে গেলে অবশ্যই মূলধন হিসাবটা করতে গেলে তারিখটা লিখতেই হবে, মাস্ট বি। তারিখটা না লিখলে কিন্তু তোমাদের যে ব্যালেন্স বিডি আর নগদ হিসাব এগুলো লেখার জন্য তোমাদের সমস্যা হবে, এই কথাটা মনে রেখো। তারপর এখানে দেখো আর কোনো কাজ নাই, আমরা যা আছে যে বাদ থেকে ধরে যা আছে সব লিখে ফেলছি। এখন আমরা এখানে একটা টান দিয়ে দিব, এখানে একটা টান দিব, এখানে একটা টান দিব, এগুলো যোগ করে এখানে নামাবো।
দেখো এখানে আমাদের প্রথম টাকাটা কত, 25,000। 25,000 লিখবো, যুগ তারপরে কত, 1250। 1250 যুগ তারপরে 2400, এখানে লিখবো 2400 যুগ তারপরে 4000। 4000 লিখবো। লেখার পর আমরা এখানে পাই 32,650। এখানে পাই 32,650। তারপর এই টাকাগুলো এখানে যোগ করে নামাবো। প্রথম লিখবো 20,000 যুগ 10,000 যুগ তারপরে 1250 যুগ তারপরে আবার 1220। আমরা যোগ করলে পাই 32,470। এখানে পাবো আমরা 32,470। এই যে আমরা এখানে টাকাটা পাইলাম। তারপর আমাদের যে কাজটা করতে হবে তোমরা মনে রাখবে, এটা কিন্তু ক্লোজ করা যাবে না। তারপর আমাদের এই যে দেখো উত্তোলন সুদটা বাদ দিতে হবে। এখানে শুধু উত্তোলন সুদটাই আছে, আর আমাদের পাঠ্য বইয়ের মধ্যে উত্তোলন আছে, এগুলা বাদ দিতে হবে এখান থেকে, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। আমাদের পাঠ্য বইতে দেখো উত্তোলনটা কোথায় আছে আমরা খুঁজে বের করব। এই যে এখানে দেখো বছরে সম্ভাব্য লাভের আশায় মিস্টার ওয়াইজ 4,000 টাকা এবং মিস্টার পুলিশ 1,000 টাকা কারবার হতে উত্তোলন করেন। এখানে দেখো বছরে সম্ভাব্য লাভের আশায়, এবং উত্তোলনটা কবে করছে এটা কিন্তু শুরু বা শেষ এরকম কিছু বলা নাই, যে বছরে বলা আছে। বছরে বলা থাকলে মনে রাখবো এটা ফুল বছরের। এই যে এখানে দেখো 4,000 টাকা ওয়াইজের ঘরে বসাবো আর পুলিশের ঘরে বসাবো 1,000 টাকা। এখানে লিখবো ডিসেম্বর 31। ডিসেম্বর 31 দিয়া, যেহেতু আমার সাল একই সাল 20 সালের ডিসেম্বর 31 দিয়ে এনে লিখবো উত্তোলন। উত্তোলনও লিখতে পারো অথবা নগদান হিসাবেও লিখতে পারো। উত্তোলন লিখে একজন আনছে 4,000 টাকা, আরেকজন আনছে 1,000 টাকা। এইগুলা কিন্তু এখান থেকে বাদ যাবে, এই কথাটা মনে রাখবা। এখানে আমরা এখানে এই কথাটা লিখতে পারি, এখানে যদি আমি ব্র্যাকেট দিয়ে দিই তাহলে মনে রাখবে এটা বাদ বোঝাবে, অথবা তুমি এখানে বাদ লিখতে পারো, বাদ উত্তোলন। তারপর আমরা আরেকটা লিখবো ডিসেম্বর 31 দিয়া লাভ লোকসান আবন্টন থেকে। দেখো এখান থেকে শুধু একটা জিনিসই আসবে, এই যে দেখো এখান থেকে উত্তোলন সুদটা আসবে। যদি পণ্য উত্তোলন থাকতো তাহলে পণ্য উত্তোলনটা আসতাম, নেট লাভটা কখনোই আসে না। তাহলে এখানে লিখবো উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ কার কার উত্তোলন, দেখো একটা মিস্টার ওয়াইজ থেকে উত্তোলন সুদ 95 টাকা, মিস্টার ওয়াইজ 95, এটাও বিয়োগ করতে হবে। আর মিস্টার পুলিশ আছে 25, এটাও বিয়োগ করতে হবে। ব্র্যাকেট দিলে মনে রাখবে এটা বিয়োগ বোঝা। পরে এখন আমরা এখানে টান দিব, টান দেওয়া এটা থেকে এটা এডি বিয়োগ করবে, এটা থেকে এডি বিয়োগ করে এই যে এখানে আমরা ক্লোজ করে দিব। এটার নামে হবে, যেটা আমরা করতেছি এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন দিয়ে শুরু করতে হয়, আর যে ফলটা পাবো এটার নাম দিবা সমাপনী মূলধন। সমাপনী মূলধন, এটা এই নামটা দিলে সর্বোত্তম হবে তোমাদের। এই কথাটা তোমরা মনে রাখবা। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবা এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবা। আসসালামু আলাইকুম।